আমরা সবাই জানি কোনো জিনিস উপর থেকে ছেড়ে দিলে সেটা নিচে পড়ে যায়, একটা বল আকাশে ছুড়ে দিলে সেটা আবার মাটিতে ফিরে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আর পুরো মহাবিশ্ব যেন একটা ইনভিজিবল ল মেনে চলছে। এই ইনভিজিবল ল এর নামই হলো মহাকর্ষণ বা গ্র্যাভিটি। কিন্তু আসল প্রশ্ন হলো গ্র্যাভিটি আসলে কি? এটা কি সত্যিই কোনো ইনভিজিবল ফোর্স যেটা একটা ম্যাটার আরেকটা ম্যাটারকে টানে, নাকি এর পেছনে আরো গভীর কোনো রহস্য আছে? তো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দুজন বিজ্ঞানী বড় ভূমিকা রেখেছেন। একজন হচ্ছে স্যার আইজাক নিউটন, আরেকজন স্যার আলবার্ট আইনস্টাইন। নিউটন গ্র্যাভিটি দিয়ে যে ব্যাখ্যা দেন সেটা ছিল খুবই সহজ কিন্তু অসাধারণ পাওয়ারফুল। তিনি বলেন মহাবিশ্বের যে কোনো বস্তুর যদি ভর থাকে তাহলে সেই বস্তু অন্য কোনো ভরযুক্ত বস্তুকে আকর্ষণ করবে, অর্থাৎ এভরি ম্যাস অ্যাট্রাক্টস এভরি আদার ম্যাস। পৃথিবী আমাদের টানে, সূর্য পৃথিবীকে টানে, পৃথিবী চাঁদকে টানে। এই আকর্ষণ শক্তিকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। নিউটনের ব্যাখ্যা অনুযায়ী কোনো বস্তুর ভর যত বেশি হবে তার গ্র্যাভিটেশনাল পুল বা টানও কিন্তু বেশি হবে। যেমন সূর্যের ভর পৃথিবীর তুলনায় অনেক বেশি, তাই সূর্যের গ্র্যাভিটি পৃথিবীর উপর অনেক বড় একটা ইফেক্ট ফেলে। আবার পৃথিবীর ভর আমাদের শরীরের ভরের তুলনায় কিন্তু অনেক বেশি, তাই আমরা পৃথিবীকে টানলেও সেই টান এত কম যে সেটা বুঝতেই পারি না, কিন্তু পৃথিবী আমাদের টানে বলেই আমরা মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি। নিউটন আরও বলেন দুইটা বস্তুর মধ্যে দূরত্ব যত বাড়বে তাদের গ্র্যাভিটেশনাল ফোর্স তত কমে যাবে। শুধু কমবে না, খুব দ্রুত কমবে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স একটা ডিস্টেন্সের স্কোয়ারের বিপরীত অনুপাতে কিন্তু কাজ করে। সহজভাবে বললে দুইটা বস্তুর ডিস্টেন্স যদি 2 গুণ হয় গ্র্যাভিটেশনাল ফোর্স কমে যায় 4 গুণ। ডিস্টেন্স যদি 3 গুণ হয় তাহলে ফোর্স কমে যায় 9 গুণ, অর্থাৎ ডিস্টেন্স বাড়লে গ্র্যাভিটি দ্রুত উইক হয়ে যায়। তো এই ব্যাখ্যা দিয়ে নিউটন কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিতে পেরেছিলেন। কেন আপেল গাছ থেকে মাটিতে পড়ে, কেন চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, কেন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এমনকি গ্রহগুলোর কক্ষপথও নিউটনের গ্র্যাভিটি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল। অনেক বছর ধরে সবাই মনে করত যে গ্র্যাভিটির রহস্য বুঝে ফেলা গেছে, আর কোনো রহস্য বাকি নেই। কিন্তু তারপর একটা বড় প্রশ্ন সামনে আসে। সূর্য আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্স প্রায় 15 কোটি কিলোমিটার। এত বিশাল ডিস্টেন্সের মাঝখানে তো কিছু নেই, তাহলে সূর্য কিভাবে পৃথিবীকে টানছে? ধরুন আমি একটা বলকে লাথি মারলাম, এখানে আমার পা আর বলের মধ্যে একটা কন্ট্যাক্ট আছে, সেই কন্ট্যাক্টের কারণেই বলটা সামনে যায়। কিন্তু সূর্য আর পৃথিবীর মধ্যে তো কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই, তাহলে এই টানটা আসছে কোথা থেকে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। তো এই প্রশ্নটাই সায়েন্টিস্টদের কিন্তু ধীরে ধীরে ভাবিয়ে তুলতে শুরু করে। নিউটনের নিয়ম কাজ করছে, কিন্তু গ্র্যাভিটি আসলে কিভাবে কাজ করছে সেটা ক্লিয়ার না। মানে নিউটন বলেছিলেন যে গ্র্যাভিটি কি করে, কিন্তু গ্র্যাভিটি কেন বা কিভাবে করে সেই গভীর ব্যাখ্যা তখনও কিন্তু পুরোপুরি পাওয়া যায়নি। তো এখানেই আসেন স্যার আলবার্ট আইনস্টাইন। তিনি গ্র্যাভিটি নিয়ে একদম ভিন্নভাবে চিন্তা করেন। আইনস্টাইন বলেন গ্র্যাভিটি আসলে সাধারণ অর্থে কোনো ফোর্স না। এটা শুনে তখন অনেকেই অবাক হয়ে যায়, কারণ আমরা এতদিন ধরে ভাবছিলাম যে পৃথিবী আমাদের টানছে, সূর্য পৃথিবীকে টানছে, তো সবকিছু গ্র্যাভিটি ফোর্সের কারণে হচ্ছে। কিন্তু আইনস্টাইন বলেন আসল ঘটনা অন্য জায়গায়। আইনস্টাইনের মতে আমাদের মহাবিশ্ব দেখতে খালি মনে হলেও আসলে স্পেস একদম কিন্তু খালি না। স্পেস আর টাইম একসাথে মিলে তৈরি হয় স্পেস টাইম। খুব সহজভাবে বলতে গেলে পুরো মহাবিশ্বকে আপনি যদি একটা বিশাল ফ্যাব্রিক বা কাপড়ের চাদরের মতো কল্পনা করেন আর কি, তো এই চাদরটাই কিন্তু হলো স্পেস টাইম। এখন এই স্পেস টাইমের উপর যদি কোনো ভারী বস্তু থাকে তাহলে সেটা স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়। যেমন একটা টান টান কাপড়ের উপর যদি আপনি একটা ভারী বল রাখেন তাহলে কাপড়টা নিচের দিকে কিন্তু বেঁকে যাবে বা ডেবে যাবে বলতে পারেন। এবার সেই বেঁকে যাওয়া বা ডেবে যাওয়া জায়গার কাছে আমি যদি একটা ছোট বল রাখি তাহলে কিন্তু ছোট বলটা নিজে ঘুরিয়ে ঘুরিয়ে বড় বলটার দিকে চলে যাবে। কিন্তু এই বড় বলটা কিন্তু তাকে হাতে ধরে টানেনি, কোনো দড়ি দিয়েও কিন্তু ছোট বলটাকে টানেনি, কিন্তু কাপড়ের যেই ডেবে যাওয়া অংশ বা বাঁকের কারণে ছোট বলটা তার দিকে চলে গেছে। তো আইনস্টাইন বললেন যে গ্র্যাভিটি ঠিক এরকমই। সূর্য পৃথিবীকে কোনো অদৃশ্য দড়ি দিয়ে টানছে না, বরং সূর্যের বিশাল যে ভর তার চারপাশে স্পেস টাইমকে বাঁকিয়ে দিয়েছে। আর পৃথিবী সেই বাঁকা স্পেস টাইমের পথ ধরে চলতে চলতেই কিন্তু সূর্যকে অরবিট করছে। তাই আমরা যেটাকে গ্র্যাভিটি ফোর্স ভাবি, আইনস্টাইনের মতে সেটা আসলে স্পেস টাইমের কার্ভেচার। এটা বোঝার জন্য একটা বিখ্যাত লাইন আছে, ম্যাথ টেলস স্পেস টাইম হাউ টু কার্ভ অ্যান্ড স্পেস টাইম টেলস ম্যাথ হাউ টু মুভ। অর্থাৎ ভর স্পেস টাইমকে বলে কিভাবে বাঁকতে হবে বা ডেবে যেতে হবে আর কি, বা কার্ভ তৈরি করতে হবে। আর সেই বাঁকা অংশ বা এই কার্ভেচারটা আসলে স্পেস টাইমের বস্তুগুলোকে বলে কিভাবে চলতে হবে। এখন প্রশ্ন হলো আইনস্টাইন এই অদ্ভুত আইডিয়াটা কিভাবে পেলেন? তিনি আসলে অনেক সময় থট এক্সপেরিমেন্ট ব্যবহার করতেন। মানে বাস্তবে এক্সপেরিমেন্ট করার আগে তিনি মাথার ভেতরে পরিস্থিতি কল্পনা করে ফিজিক্সের নিয়ম বোঝার চেষ্টা করতেন। একদিন তিনি ভাবলেন
যদি একজন মানুষ উপরে উঁচু ভবন থেকে পড়ে যায় তাহলে সে কি অনুভব করবে বা কি ফিল করবে? আমাদের কাছে এটা একদম নর্মাল থিঙ্কিং বা একদম সাধারণ চিন্তা মনে হলো আইনস্টাইন এটাকে বলেছিলেন তার জীবনের সবচেয়ে সুন্দর চিন্তা, কারণ এই চিন্তা থেকেই তিনি গ্র্যাভিটি সম্পর্কে বিশাল একটা ধারণা পান। ধরুন একজন মানুষ একটা এলিভেটরের ভেতরে আছে আর এলিভেটরটা উপর থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ এলিভেটর আর মানুষ দুজনই একসাথে নিচে পড়ছে। এখন এলিভেটরের ভিতরে থাকা মানুষ কোনো ফোর্স অনুভব করবে না, তার মনে হবে সে যেন ভাসছে, কারণ সেই মানুষটা এলিভেটর আর তার পাশে থাকা কোনো বল সবকিছু একইভাবে নিচে পড়ছে। তার কাছে কোনো বোঝার রেফারেন্স পয়েন্ট নেই যে সে আসলে পড়ছে নাকি স্পেসে ভাসছে। আর এখান থেকে আইনস্টাইন বুঝলেন যে পৃথিবীতে ফ্রি ফল করা আর স্পেসে ওয়েটলেস অবস্থায় ভাসা ফিজিক্সের দিক থেকে একই রকম। অর্থাৎ আপনি যদি ফলিং এলিভেটরের মধ্যে থাকেন তাহলে আপনার মনে হবে আপনি গ্র্যাভিটি ছাড়া স্পেসে ভাসছেন। এবার উল্টোটা ভাবুন, আপনি স্পেসের মধ্যে একটা এলিভেটরের মধ্যে আছেন, এলিভেটরটা স্টেবল ছিল, আপনি আর একটা বল ভাসছিলেন। এখন এলিভেটরের নিচে একটা ইঞ্জিন লাগানো হলো আর এলিভেটরটা উপর থেকে এক্সেলারেট করতে শুরু করলো। যদি এই এক্সেলারেশন হয় 9.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আপনার মনে হবে আপনি পৃথিবীর গ্র্যাভিটি ফিল করছেন। বলটা ফ্লোরে পড়ে যাবে আর আপনিও ফ্লোরের দিকে একটা প্রেসার ফিল করবেন। তো এখান থেকে আইনস্টাইন একটা অসাধারণ সিদ্ধান্তে আসেন। তিনি বুঝলেন যে অ্যাক্সেলারেশন আর গ্র্যাভিটি অনেক গভীরভাবে রিলেটেড। আপনি পৃথিবীতে দাঁড়িয়ে গ্র্যাভিটি ফিল করছেন আর স্পেসে 9.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার্ড এক্সেলারেশনে চলা এলিভেটরের ভেতরে একই ফিলিংস পাবেন। ভেতরে থাকা মানুষ বুঝতেই পারবে না সে পৃথিবীতে আছে নাকি স্পেসে এক্সেলারেট করছে। তো এখন আসি আরও একটা ইন্টারেস্টিং পার্টে। ধরুন সেই এলিভেটর স্পেসে এক্সেলারেট করছে, আপনি এলিভেটরের ভেতরে একটা বল সোজা সামনের দিকে ছুড়লেন। বাইরে থেকে দেখলে বলটা হয়তো সোজা পথে যাচ্ছে, কিন্তু এলিভেটরের ভেতর থেকে মনে হবে যে বলটা বাঁকা পথে নিচের দিকে নামছে, কারণ এলিভেটর উপরের দিকে এক্সেলারেট করছে। আচ্ছা, এবার বলের জায়গাটায় লাইট বিম কল্পনা করুন। আমরা জানি আলো সবসময় সোজা পথে চলে, কিন্তু যদি এলিভেটর এক্সেলারেট করে তাহলে ভেতরে অবজারভারের কাছে আলো যেন একটু বাঁকা পথে যাচ্ছে মনে হবে। তো এখানে আইনস্টাইন ভাবলেন যদি এক্সেলারেশন লাইটের পাথ বাঁকাতে পারে তাহলে এক্সেলারেশন আর গ্র্যাভিটি একই ধরনের ইফেক্ট তৈরি করে, তাহলে গ্র্যাভিটি ও লাইটের পাথ বাঁকাতে পারে। কিন্তু আলো তো ম্যাসলেস, মানে আলোর তো কোনো ভর নেই, তাহলে গ্র্যাভিটি কিভাবে আলোকে বাঁকাবে? নিউটনের গ্র্যাভিটি দিয়ে এটা ব্যাখ্যা করা কঠিন ছিল, কিন্তু আইনস্টাইনের স্পেস টাইম কার্ভেচার দিয়ে এটা ব্যাখ্যা করা যায়। আলো আসলে নিজে বাঁকছে না বা বাঁকা হচ্ছে না বা কার্ভ হচ্ছে না, বরং আলো স্পেস টাইমে বাঁকা পথ ধরে চলছে। আলো নিজের দিক থেকে সোজা পথে চলছে, কিন্তু স্পেস টাইম বাঁকা হয় বাইরের অবজারভারের কাছে সেটা বাঁকা দেখাচ্ছে আর কি। এখন এই ধারণা প্রমাণ করা দরকার ছিল। এখন আইনস্টাইন হিসাব করে দেখালেন যে সূর্যের মতো বিশাল ভরের বস্তু তার চারপাশের স্পেস টাইম এতটাই বাঁকাবে যে দূরের কোনো তারার আলো সূর্যের পাশ দিয়ে আসার সময় কিন্তু একটু বাঁকাবে বা কার্ভ হবে। তো এই বেন্ডিং খুবই ছোট, প্রায় 1.75 আর্ক সেকেন্ডসের মতো আর কি। তো শুনতে খুব ছোট মনে হলো, সায়েন্টিস্টদের জন্য এটা ছিল বিশাল একটা প্রেডিকশন। কিন্তু সমস্যা হলো সূর্যের পাশে থাকা যে স্টারগুলো বা তারাগুলো সেগুলো সাধারণত দিনের বেলা দেখা যায় না, কারণ সূর্যের আলো কিন্তু বেশি ব্রাইট। তাই এই প্রেডিকশন টেস্ট করার জন্য দরকার ছিল একটা টোটাল সোলার এক্লিপস, যখন চাঁদ সূর্যকে ঢেকে দেয় আর সূর্যের কাছাকাছি থাকা তারাগুলো দেখা কিন্তু পসিবল হবে। তো 1919 সালে ব্রিটিশ অ্যাস্ট্রোনমার যার নাম ছিল আর্থার এডিংটন তো টোটাল সোলার ইক্লিপসের সময় এই পরীক্ষাটা করেন। উনি সূর্যের পাশের তারাগুলোর ছবি তোলেন এবং দেখেন যে এই স্টারগুলো বা তারাগুলোর অবস্থান একটু শিফট করেছে, অর্থাৎ তারার আলো সূর্যের গ্র্যাভিটির কারণে কিন্তু বেঁকে গেছে। তো আইনস্টাইনের প্রেডিকশন কিন্তু আসলেই সত্যি প্রমাণিত হয়। তো এই ঘটনার পর আইনস্টাইন কিন্তু রাতারাতি বিশ্বখ্যাত হয়ে যান, কারণ তিনি শুধু গ্র্যাভিটির ব্যাখ্যা করেননি, তিনি দেখিয়েছিলেন যে স্পেস আর টাইম নিজেই কিন্তু ফ্লেক্সিবল। মহাবিশ্ব কোনো রিজিড স্টেজ না যেখানে বস্তুগুলো শুধু নড়াচড়া করে, বরং একটা বস্তু আর স্পেস টাইম একে অপরকে প্রভাবিত করে। এখন আমরা বুঝতে পারি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, কারণ সূর্য স্পেস টাইমকে কার্ভ করে দিয়েছে বা বাঁকিয়ে দিয়েছে। পৃথিবী সেই বাঁকা পথ ধরে চলছে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে কারণ পৃথিবী তার চারপাশে স্পেস টাইমকে বাঁকিয়ে দিয়েছে। আমরা মাটিতে দাঁড়িয়ে আছি কারণ পৃথিবীর ভর স্পেস টাইম কার্ভেচার তৈরি করেছে, আর আমরা সেই কার্ভেচারের ইফেক্ট ফিল করছি। তাহলে গ্র্যাভিটি আসলে কি? নিউটনের ভাষায় গ্র্যাভিটি হলো এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স, যেখানে ম্যাসকে টানে। এই এক্সপ্লেনেশন আমাদের এভরিডে লাইফ আর অনেক অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনের জন্য এখন অসাধারণভাবে কাজ করে। কিন্তু আইনস্টাইনের ভাষায় গ্র্যাভিটি আরও গভীর কিছু, ডিপ থিংস, যেটা এতক্ষণ আমরা জানলাম
গ্র্যাভিটি হলো স্পেস টাইমের কার্ভেচার। ভর স্পেস টাইমকে বাঁকায় আর সেই বাঁকা স্পেস টাইম বস্তুদের চলার পথ নির্ধারণ করে। সোজা কথায় নিউটন আমাদের বলেছিলেন যে গ্র্যাভিটি কিভাবে কাজ করে, আর আইনস্টাইন আমাদের দেখিয়েছিলেন যে গ্র্যাভিটি কেন এমনভাবে কাজ করে। এই কারণে গ্র্যাভিটি শুধু একটা ফোর্সের গল্প না, এটা স্পেস, টাইম, ম্যাস আর মোশন সবকিছু সম্পর্কের একটা ইন ডিটেল স্টোরি আর কি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিশাল ধারণা শুরু হয়েছিল একটা সিম্পল চিন্তা থেকে। যদি একজন মানুষ পড়ে যায় সে কি ফিল করবে। তো এই থট এক্সপেরিমেন্ট থেকেই কিন্তু জন্ম নেয় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটা শুধু গ্র্যাভিটি না, সেটা পুরো মহাবিশ্বের বোঝার যে পদ্ধতি সেটাই কিন্তু বদলে দিয়েছে। তাই পরের বার যদি কোনো বল মাটিতে পড়তে দেখেন তাহলে শুধু এটা ভাববেন না যে পৃথিবী তাকে টানছে, ভাবতে পারেন বলটা আসলে স্পেস টাইমের বাঁকা পথ ধরে চলছে। আর এটাই কিন্তু গ্র্যাভিটির আসল সৌন্দর্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।